সুন্দরবন, বাগেরহাট সুন্দরবন। আমরা তিনটা বাইক, আমার কিছু বড় বাইক মাওয়া হাইওয়েতে। এখন থেকে আমরা পদ্মা ব্রিজ হয়ে বাঙ্গা হয়ে খুলনা হয়ে বাগেরহাট যাব। সেখান থেকে আমরা রাত স্টে করে হচ্ছে এই যে আমাদের সোহাগ ভাই আছে, সামনের গাড়িটা দেখতে পাচ্ছেন। এই ওই গাড়িতে সোহাগ ভাইয়ের বাসায় যাব আমরা। বেশি দিনের প্ল্যানিং না, হঠাৎ করে প্ল্যানিং। সোহাগ ভাই হচ্ছে মাওয়া হাইওয়ে আছি, টুল প্লাজার মাত্র ক্রস করলাম, কুচিয়ামারা টুল প্লাজার মাত্র ক্রস করলাম। কুচিয়ামারা যে বড় বড় দুইটা ব্রিজ আছে, সেই দুইটা ব্রিজ এখন আমরা পার হব, অ্যান্ড দেন কুচিয়ামারা ফ্লাইওভার। সো আমাদের যাত্রা শুরু, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে আমাদের যাত্রাটা কমপ্লিট করতে পারি। আল্লাহ যেন আমাদের কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো সবার দোয়া প্রার্থী। অনেক অনেক বাইক, অনেক বাইক, এটা হচ্ছে মাওয়া একদম বাইকের রাস্তাই বলা যায়। মন যায়, মন ভরে বাইক টানা যায় আসলে। অনেক অনেক চমৎকার একটা ফিলিংস মামা হাইওয়েতে বাইক চালানোর সময়, এত সুন্দর একটা ফিলিংস। আর মন তো এমনিতে ফুরফুরা। আমরা যাচ্ছি সেই বাইক চলে যাচ্ছি বাগেরহাট, সুন্দরবন দেখবো, মারাত্মক লেভেলে মজা হবে। শুধু সুন্দরবন নয়, এছাড়াও আমাদের ষাটগম্বুজ মসজিদ সহ ওইখানে যে যে সুন্দর সুন্দর স্পট আছে আমরা ওগুলোও কাভার করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, আহ, দেখতে থাকুন, বাংলাদেশের প্রকৃতি দেখতে থাকুন, বাংলাদেশের সৌন্দর্য দেখতে থাকুন। মায়া হাইওয়ে আমরা এরপরে পদ্মা 3 দিনের ছুটি পেয়েছে। আজকে হচ্ছে 1 মে 2025। আজকে বন্ধ, আজকে বৃহস্পতিবার, দেন হচ্ছে কালকে শুক্রবার, তারপরে শনিবার। সো 3 দিনের বড় একটা ছুটি। আমার মনে হয় অনেকেই যাচ্ছে, তাদের অনেক জায়গায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, পছন্দের জায়গায় যাচ্ছে। আমরাও যেহেতু সবাই জব করি, জব পারপাস করি, সবাই কোনো একটা ছুটি মুটি থাকলে ভালোই হয়, লম্বা ছুটি পেলে ঘোরার মজাটা হয়। সো ব্লগিংটা আসলে এই ছুটি কেন্দ্রিকই। আমরা তো ছুটি পাই না, ছুটি পেলেই বের হয়ে যায় বাইক নিয়ে। তো যেহেতু বাইক নিয়ে বের হতাম, এখনো প্ল্যান আছে যে যেহেতু বাইক নিয়ে বের হচ্ছি এখন, সো ব্লগিংটা শুরু করি। রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ করতেছে শ্রমিকরা। এই রাস্তায় আসলে কি যে ভালো লাগে, মনটা একদম আনন্দে ভরে যায়। অনেক সুন্দর রাস্তা। আমরা ভাঙ্গা যে রাস্তাটা আছে, পদ্মার ওপার, এটা মোস্ট প্রবাবলি আরো সুন্দর, আরো দেখতে সুন্দর। আমরা দিনের বেলা বের হইছি, কারণ হচ্ছে রাতে বাইক ড্রাইভ করাটা আমার জন্য সেফ মনে হয় না। আমি এর আগে অনেকবার রাতে বের হয়েছি। অনেক যখন অপোজিট দিকে একটা ট্রাক ট্রাক আসে, তখন কিছু দেখা যায় না। আর বাংলাদেশের রাস্তায় তো অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটা গর্ত টর্ত চলে আসলো, তো অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। সেই জন্য আমি রাতে বাইক ট্রাভেলসটা অ্যাভয়েড করি এখন। আগে করতাম যখন আমার অ্যাকশন ক্যামেরা ছিল না। পার্টনার সামনে হচ্ছে সালমান ভাই, আর পিছনে হচ্ছে আমার বন্ধু তো তুহিন। সো অনেকে অনেকে যাচ্ছে মনে হয়, লম্বা একটা ছুটি, সবাই ঘুরতে যাচ্ছে, সবাই এনজয় করবে। তো আপনারা যারা আমাদের সাথে যেতে পারছেন না বা ট্যুরে বন্ধুর সময় যেতে পারেন না, তারা বন্ধুর সময় ইউটিউব দেখেন, আমাদের ভিউয়ার্স বাড়ান, আমাদের ইন্সপায়ার করে না। সো এটাও একটা ভালো কাজ। আমরাও এই একটা কোন রাস্তা কেমন কি অবস্থা, আপনার আপডেট ব্লগগুলো দেখলে বুঝতে পারেন যে রাস্তার কি অবস্থা। সো এই যে আমরা তিনটা বাইক, ওই সামনে সাদা সাদা টি শার্ট অ্যান্ড লাল ব্যাগ, ওইটা একটা, আর এইটা একটা সাইফুল ভাইয়ের ব্যাগ, ওটা রনিবারের ব্যাগ, এটা সাইফুল ভাইয়ের ব্যাগ, এবং আমি হচ্ছে এই বাইকে। আমার পিছনে পিলন হিসেবে আছে আফজল ভাই। সো সব ভাই ব্রাদার মিলে ঘুরতে যাচ্ছি সুন্দরবন বাঘ দেখার জন্য। দেখি বাঘ দেখতে পাই কি না, নাকি বাঘ আমাদের দেখে ফেলে খুব হাম হুম করে খেয়ে ফেলবে। সো সানি ছিল। এর আগে হচ্ছে মানে ওয়েদার ফোকাসে আমি দেখলাম যে খুলনা বাগের হাটের দিকে বৃষ্টি হচ্ছে, গতকালও দেখছি, পরশু দিনও দেখছি, বাট লাকিলি আজকে একটু সানি ওয়েদার। এখনো একটু আবার ভয় লাগতেছে, এখন ওটা হঠাৎ করে একটু ছায়া পড়ে গেল। না, ছায়া ওদিকে ছিল হয়তো কোনো কারণে, বাট এদিকে একটু সানি ওয়েদার। সো ট্যুরে যাওয়ার আগে ওয়েদার ফোকাসটা দেখাটা খুবই জরুরি। কারণ আপনি কোথায় যাচ্ছেন, সেখানে যদি এই সিজনে এই আমরা
এই বৃষ্টির সিজন যেটা আমাদের এখন অলরেডি বর্ষাকাল চলে আসতেছে। সো এই সিজন হচ্ছে আপনার সাডেনলি যে কোনো সময় আপনার বৃষ্টি হতে পারে। সো আপনার ট্যুর প্ল্যান একদম সবকিছু বেহেস্তে দিতে পারে। সো আপনারা যেখানে যান, ট্যুরে যান, সেগুলো আগে ওয়েদার ফোকাসটা দেখে তারপরে ট্রাভেল করা হবে। সো আমাদেরও গতকাল রাতে প্ল্যান ছিল যে যদি ওয়েদার ফোকাসে ভালো কিছু না আসে, বৃষ্টি যদি ওখানকার ইমপ্রুভ মানে না আসে, তো আমরা আজকে যাব না। কিন্তু সকাল থেকেই আল্লাহর রহমতে ওয়েদারটা খুব ভালো, রৌদ্রোজ্জ্বল একটা দিন। একদম হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে সূর্য মামাটা, দেখতে খুব চমৎকার লাগতেছে। আর যে রাস্তা, ও দুপাশে সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা আসলে প্রকৃতি আর হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, এই দুইটা পরিবেশ একাকার হয়ে একদম একটা অপূর্ব সুন্দর একটা ভিউ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন। যে গাছগুলো দেখছি, ফুল গাছগুলো, ছোট ছোট ফুল গাছ, এখন পর্যন্ত বড় হয় নাই। একটু বয়স লাগবে, একটু সময় লাগবে বড় হতে। এগুলো হয়ে গেলে অনেক সুন্দর, আরো সুন্দর লাগবে। কিন্তু রাস্তা কিন্তু একটু কাঁপে। হ্যাঁ, আমিও দেখছি ওই শ্রীনগরের পিছনে একটা জায়গা ছিল, সেখানেও রাস্তা কাঁপছে। এই ঢালাইটা মেবি ভালো হয় নাই। নর্মালি কাঁপে না। আমি সবচেয়ে ভালো ড্রাইভ করে মজা পেয়েছি কুমিল্লা হাইওয়েতে। সেখানে এত সুন্দর মানে রাস্তা কাজ করছে, গাড়ি একদম কাঁপে না। যেটা ভাঙ্গায়, ও অনেক লম্বা লাইন, আহা আহা আহা। রোড সাইডে যে ফুল গাছগুলা, এগুলো সুন্দর সুন্দর ফুল গাছ। এটা আগে বাংলাদেশের জনপ্রিয় ছিল না, কিন্তু রোড সাইডে লাগানোর পর থেকে দেখছি এখনো অনেকেই, হ্যাঁ, বাসা বাড়িতে এই ধরনের ফুল লাগাচ্ছে। যেমন আমার বাড়িতে আমি বাগান বিলাসের অনেকগুলো প্রজাতির ফুল লাগিয়েছি, খুবই সুন্দর। 100 টাকা টুল দিচ্ছে আফজাল ভাই, সবাই সাক্ষী। ওই যে বাইরা বসে আছে কৃষ্ণচূড়ার নিচে। হ্যাঁ, পদ্মা সেতু নিয়ে বরাবরই এটা বৈষম্য শিকার বাইকাররা। একসময় তো বাইক যাইতে দিত না, কত কষ্ট মষ্ট করে আন্দোলন টান্দোলন করে হচ্ছে বাইকের জন্য পারমিশন নেওয়া হয়েছে, এবং নেওয়ার পর আমাদের জন্য রাস্তা রাখছে দেখেন এতটুকু। হ্যাঁ, যাই হোক, রাস্তা রাখছে, এটাই ভালো। লাইন আমাদের যেটা, ওদিকে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন। বাইকাররা সবসময় থার্ড লেন ইউজ করবে পদ্মা সেতুতে আসলে, মানে ডিসিপ্লিন থাকে, সবকিছু একটা ডিসিপ্লিন থাকে। ওয়াও, ইটস আওয়ার প্রাইড এম্পিয়ার, পদ্মা সেতু সুন্দর। এই ধরনের কনস্ট্রাকশন যদি ডেভেলপ হয় বাংলাদেশে, ইনশাল্লাহ একদিন বাংলাদেশও উন্নতি হবে, সবকিছু মিলে সুন্দর হবে। পদ্মা, বিশাল পদ্মা, প্রায় 6.5 কিলোমিটার হচ্ছে পদ্মা সেতুটা। শুধু এটার দূরত্ব দিয়ে মাপলে হবে না, এর এই পদ্মা সেতুর যে গভীরতা, হ্যাঁ, এই গভীরতা নাকি অন্য কোনো নদীতে নাই। এবং এর নিচের যে স্রোত, এমন স্রোতে পদ্মা সেতু করাটা অনেক চাপ ছিল। পদ্মা সেতুতে পিলার গাড়ার জন্য বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানিকে হায়ার করা হয়েছিল, হামার আনা হয়েছিল, সবচেয়ে বড় হামার, যেটা চায়না মেজর কোম্পানির একটা হামার ছিল, সেটা আনা হয়েছিল পাইলি করার জন্য। সো অনেক অনেক রেকর্ড আছে পদ্মা সেতু নিয়ে, অনেক রেকর্ড আছে। হ্যাঁ, বাংলাদেশ অনেক রেকর্ড ব্রেক করেছে পদ্মা সেতু নিয়ে। একদম দুতলা একটা সেতু, হ্যাঁ, সুন্দর প্ল্যানিং করে করা হয়েছে সবকিছু। সবুজ মাঠ, সবকিছুই। এই যে যে বাইকে যাচ্ছি, চারিদিকে পদ্মা নদীর বাতাসটা গায়ে লাগতেছে, এটা অন্যরকম অনুভূতি। বাইকারদের অনুভূতি আসলে শেষ করার মতো না। বাইক যে কেন মানুষ চালায়, এটা কেন নেশায় আসক্ত হয়, হ্যাঁ, ফ্যামিলি কেউ রাজি না আমি ঢাকা থেকে এই খুলনাতে যাব বাইক চড়ে। বাট বাইকারদের তো আটকানো যাবে না। বাইকাররা কোনো পরিবারে বাধা পড়ে না, কোনো প্রিয়জনে বাধা পড়ে না। আহ, সবকিছুর বাধা উপেক্ষা করে বাইকাররা তাদের গন্তব্যে চলে যায়, তাদের নেশায় আসক্ত হয়ে যায়। আমাদের রক্তে হচ্ছে টোর চায়, বুঝছেন? বাইকারদের রক্তে হচ্ছে টোর চায়। আমাদের যেমন যারা নেশা করে তার রক্তে নিকোটিন চায়, so আমাদের রক্তে হচ্ছে টোর চায়।
না, আমি এখন বাইকের মাঝি হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছি। হয়তো আগের দিনে কুবের পদ্মা পাড়ি দিত, আর এখনকার দিনে নবগ্রহ শিবগুলো পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। অনেক সুন্দর রাতের ভিউটা, আমি অনেকবার দেখছি, বাট পদ্মা সেতুতে এরকম দিনে আমার এবং ভর দুপুরে আসা হয় নাই। বাসগুলো খুব ধীরে ধীরে চলতেছে, জানি না কেন। তবে সবসময় খেয়াল রাখবেন, বাস ধীরে, হাইওয়েতে বাস ধীরে চলা মানে সামনে গানম্যান নিয়ে পুলিশ দাঁড়ায় আছে। আপনি 80 স্পিডের বেশি যদি আপনি চালান, তবে টাস করে আপনাকে মামলা দিয়ে দিবে এবং আপনি গ্যাচাং করে আপনার পকেটে যত টাকা আছে খুঁয়ে ফেলবেন। হ্যাঁ, আমিও সেদিন পদ্মাতে আসছিলাম মাওয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো আমার বাইকে ছিল 3 জন, আমি ড্রাইভার এবং 2জন পিলিয়ন ছিল, এবং পিলিয়নের মাথায় হেলমেট ছিল না। তো যেই কাজ সেই আমার সারা, আমার প্রায় 3000 টাকা জরিমানা লাগছে। এবং আমি বিকাশে টাকা ছিল দেখে বেঁধে আমি সাথে সাথে আবার বাংলা মামাটা উইথড্র করতে দিতে পারছি না, আমার কাগজের জন্য আবার সেই থানায় যেতে হতো, ঘোরাঘুরি করতে হতো, অনেক টাইম লস হইতো। করে ফেলছে মাঝখানে সুন্দর, তারা পদ্মা হতো, পদ্মার মাঝে চর যা জেগেছিল, তো সেখানে বাড়িঘর করে ফেলছে, মানুষ বসবাস করতেছে। জানি না সেদিকে ফ্যাসিলিটি কেমন। তো ইচ্ছা আছে একদিন সেই পাড়ায় ঘুরে আসার জন্য, সে পাড়ার মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানার জন্য, তারা কিভাবে চলে, কিভাবে তারা জীবনযাপন করে সে সম্পর্কে জানার জন্য। উপর দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর বড় বড় একে একই রকম বিল্ডিং। তো আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আর্মিদের একটা ক্যাম্প করা হয়েছে পদ্মা সেতু নিরাপত্তার জন্য। পদ্মার এই পার হচ্ছে মাওয়া ঘাট, ও পার হচ্ছে জাজিরিয়া ঘাট। দুনো ঘাটে হচ্ছে আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত, কারণ কোনো জায়গায় যদি কোনো বড় কিছু করে সরকার, তবে সেখানে হচ্ছে আর্মিদের একটা ক্যান্টনমেন্ট তৈরি করে, যেমন একটা পদ্মাতে করছে, আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, এই পায়রা বিদ্যুৎ কেন্দ্র করছে। তো এইগুলা তো সবগুলোতে হচ্ছে গভর্নমেন্ট একটা করে আর্মিদের দ্বারা এখন ক্যাম্প করে রাখা হয়েছে। তো এইগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প। সাইকেলটা কত সুন্দর করে বেঁধে নিয়ে গেছে, ভিতরে জায়গা নাই, সাইকেলটা বেঁধে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। মানুষের কষ্ট থাকলে, মন ভালো না থাকলে, কিছু ভালো না লাগলে, যে কোনো ভাবেই আপনি ট্যুরে যান। ট্যুরে গেলে আপনার মন প্রাণ একদম ফুরফুরা হয়ে যাবে। আর বাইকে যদি যান, সেটা হয়ে থাকবে অবিস্মরণীয় ট্যুর। বাইকের মজা কি জানেন? আপনি কোথাও যাচ্ছেন, সেখানে গিয়ে মজা করবেন। আর বাইকে যদি আপনি যান, আপনি পুরো রাস্তাটাই মজা করতে করতে যাবেন। এটা একটা এনজয়মেন্ট, একটা এনজয়েবল একটা ব্যাপার। হ্যাঁ, পুরোটা রাস্তা আপনি এনজয় করতে করতে যাবেন, যেতে পারবেন। আপনি হাত গুলা এমন এমন করতে পারবেন। হ্যাঁ, মনে হচ্ছে ঢেউয়ের সাথে আপনি তাল মিলিয়ে যাচ্ছে। এটা অসাধারণ একটা ফিলিংস। আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, কে মিলিয়ে হাতে সন্ধ্যায় বলতে পারো এই ফুল তোমার। কে মিলিয়ে হাতে সন্ধ্যায় বলতে পারো এই ফুল তোমার। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। আমার আরেকটি টুল প্লাজা পদ্মা মামাতে আসলে, এই টুল দিতে দিতে হচ্ছে আপনি আপনি গরিব হয়ে যাবেন, অনেক টুল লাগে। আমরা চলে আসছি ভাঙ্গায়। এটা হচ্ছে ভাঙ্গায়, এই পাশ দিয়ে বরিশাল যায়, আর এটাতে খুলনা যাবে। দেখছেন এদিকে লেখা আছে খুলনা। ভাঙ্গার ইন্টারসেকশন এটা, খুবই সুন্দর জায়গা। আমরা কয়েকবার আসছিলাম এখানে ঘোরার জন্য, জাস্ট ভাঙ্গা দেখার জন্য আসছিলাম।
ডাবল লেন শেষ, এখন সিঙ্গেল লেন। এখানে ছোট্ট একটা ব্রেক হবে, সাইফুল ভাই ডিরেকশন দিল। ওটা ছায়াতে রাখি ভাই। আমরা এখানে আসছি শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে দাদা মিষ্টি কোনটা কত করে? হ্যাঁ এটা কত করে? এই যে স্পঞ্জটা 300 টাকা কেজি, 300 টাকা কেজি। আর কালো জামটা 250 টাকা কেজি, আর এই যে লালগুলা 300 টাকা কেজি। মিষ্টির দাম মোটামুটি ভালোই আছে। তো এখানে পৌরসভার সামনে একটা মিষ্টি দোকানে মিষ্টি খেলাম, একটু হালকা নাস্তা করলাম, যেহেতু অলমোস্ট 1টা বেজে গেছে। সো আমরা লাঞ্চ করব হচ্ছে 3টা দিকে মেবি। সো এই জন্য হালকা একটু এলাকার ট্রেডিশনাল ফুড খেয়ে নিলাম আমরা। রেল লাইন, রেল লাইন ক্রসিং, এখানে রেলপথ। দূর স্পিড ব্রেকার দেখি না এখন দেখছি। এটা রেল লাইন, হ্যাঁ রেল লাইনে যাচ্ছে। টু গোপালগঞ্জ। এই যে গোপালগঞ্জের ছবি, গোপালগঞ্জ একটু ওয়েলকাম করতেছে আমাদের। ওয়াও, মাশাআল্লাহ। ফুল গাছগুলোর রাস্তার দুই পাশেতে এত সুন্দর লাগতেছে, একদম মন জঙ্গলের ভিতর দিয়ে গেলে যেমন লাগে একদম তেমন লাগলো আর কি। ভালো ছিল, রাস্তাটা সুন্দর ছিল। রাস্তার একটু সংস্কার কাজ হচ্ছে এদিকে। আর পরিবেশটা দারুণ, একদমই দারুণ। খুব ঠান্ডা একটা আবহাওয়া। এই সূর্যের আলো মানে এদিকে পড়তেইছেই না। রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ, মানে গাছ দিয়ে যেমন ছাতা ধরে রাখছে রাস্তার উপরে, যেমন মনে হচ্ছে যে রাস্তার উপরে ছাতা 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 ধরে রাখছে, যাতে রোদ বৃষ্টি পথচারী না হয়, না পড়ে, পথচারীর উপরে না পড়ে। এখন হচ্ছে গোপালগঞ্জ দিয়ে খুলনা দিয়ে বের হয়ে যাব আমরা। যে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শরণখোলা, কারণ আমরা যে বড় ভাইয়ের বাসাটা যাচ্ছি, সোহাগ ভাইয়ের বাসায়, যিনি হচ্ছে শরণখোলার মানুষ। থেকে আমার কাছে ইউজেবল মনে হয়েছে রাস্তাটা। হ্যাঁ, বাইকারদের জন্য খুবই সুন্দর একটা রাস্তা, কারণ হচ্ছে দুপাশ দিয়ে অনেক বেশি গাছ। হ্যাঁ, আর গাড়িও টানা যায় একটু, যদিও মাঝে মাঝে একটু উঁচু নিচু আছে, বাট কেয়ারফুল থাকলে সমস্যা না, চালানো যায়, খুব ভালো লাগে। আর এই রাস্তার মেনলি হচ্ছে একটা জিনিস দেখলাম আমি, গাড়িগুলো খুব কম চলে, কারণ হচ্ছে এই হাইওয়েটা তো ডিভাইডেড হয়ে গেছে। আপনি বরিশালের গাড়িগুলো তো আর এই রাস্তায় ঢুকে না। তো এটাতে শুধু খুলনা গোপালগঞ্জ এদের লাইনে গাড়ি ঢুকে। রাত্রে একটু হয়তো আপনার বাসের চাপ থাকতে, ট্রাকের চাপ থাকতে পারে, কিন্তু দিনের বেলা দেখেন তেমন কোনো গাড়ির চাপ নাই। গোপালগঞ্জ অতিক্রম করলাম, এখন খুলনাতে ঢুকলাম। খুলনাতে ঢোকার যে একই রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে পুরো রাস্তাটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। রাস্তাটা খুব সুন্দর। কৃষিকাজ, ধান উঠছে এখন, রাস্তায় রাখছে, মরণ টলন দিচ্ছে, ধান মারাই করবে। কৃষিকাজের একদম ধুম পড়ে গেছে, পুরোটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কৃষিকাজ, ধান বোনাচ্ছে, ফসলের জমি একদম। এটা সুন্দর একটা রেস্টুরেন্ট, পিঠা গার্ডেন নাকি জানি লেখা ছিল, পিঠা পাউডার সামথিং। বাগেরহাট এ এন্ট্রি করলাম অল্প কিছুদিন পর, হযরত খান জাহান আলী মাজার। এখন হচ্ছে আমরা মাত্র এন্ট্রি করলাম আমাদের যাওয়ার, সুন্দরবনে যাওয়ার যে রাস্তাটা, এটা দিয়ে যতই যাচ্ছি ততই মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আমি জীবনে অনেক জায়গায় বাইক রাইড করেছি, সিলেটে করেছি, কুমিল্লা করেছি, কক্সবাজার গিয়েছি, কিন্তু এই আপনার ঢাকা থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে খুলনা, খুলনা থেকে বাগেরহাট, এই রাস্তাগুলো হচ্ছে
খুবই ঠান্ডা। হ্যাঁ, আহ, যত যত ভিতরে যাচ্ছি ততই মনোমুগ্ধকর রাস্তা। মনে হচ্ছে হ্যাভেনের রাস্তা। এদিক দিয়ে পুরোপুরি সড়কে চলে যাওয়া যাবে। কি ঠান্ডা! এখানে একটা শীতল পটে বিছিয়ে, হ্যাঁ, ঘুম সুইলঘাটের কাছাকাছি, বাগেরহাট একদম সিটির কাছাকাছি চলে আসছে। আর হয়তো বেশিক্ষণ লাগবে না। তো সকাল 1টার দিকে রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 4টা। 4 ঘন্টা হয়ে গেছে। মাঝখানে বাইক নিয়ে আসলে যেটা হয়, মাঝখানে অনেক ব্রেক ট্রেক হয়। অলমোস্ট 1-1.5 ঘন্টা ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, আবার তো কিছু মানুষ। চলে আসছি আমরা ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট। এর আগে একবার আসছিলাম। বাগেরহাট 0 কিলোমিটার। সুন্দরবনের যে একটা শীতল হাওয়া, সমুদ্রে যে একটা শীতল হাওয়া, সে হাওয়াটা অনুভব করতেছি আমরা। মনে হচ্ছে কাছাকাছি চলে আসছি। মাওয়া টুল প্লাজায় আসছিলাম আমরা মাওয়ার ঠিক 1টার দিকে। তো 1টা 10-15-তে হচ্ছে আমাদের জার্নি শুরু হয়েছে। এখন অলমোস্ট 5টার মতো বাজে। সো এই জন্য মাঝখানে একটু আমরা খেয়ে নিলাম লাঞ্চ করে। চালাতেই থাকি। হ্যাঁ, 4-5 ঘন্টা ধরে হচ্ছে আমি ড্রাইভ করতেছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, এতটুকু খারাপ লাগতেছে না, এতটুকু টায়ার্ড লাগতেছে না। এত মজার রাস্তা। মনে হয় সারাদিন রাত 24 ঘন্টা আমি ড্রাইভ করতে পারবো। নদী নদী, আমার গাড়ি প্রথম হচ্ছে নদীতে চলবে। ভাই, মুলেরগঞ্জ ফেরিঘাট পার হয়ে কই যাবো আমরা? শরণখোলা। হ্যাঁ, শরণখোলা যাব। শরণখোলা আমরা সবাই স্মরণ করব। শরণখোলায় নামেন ভাই, কষ্ট করে নামেন। ওয়াও! মুলের মুলেরগঞ্জ ফেরিঘাট চলে আসছে একদম। এটা পার হয়ে আমরা যাব শরণখোলা। শরণখোলা আজকে থাকবো, থাকার পর হচ্ছে কালকে যাব সুন্দরবন। ভাই, জার্নিটা কেমন লাগলো আজকে? ভাই আমি তো মনে করতেছি এটা লাকির চর আর মাছের আড়ত মনে হয়। তুমি কি বাসায় চলে যাবা? হ্যাঁ, গাড়ি নামে তো সাথে সাথে একদম সামনে। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর ফেরি দেখলাম। আমাদের এলাকায় ফেরি ছিল এক সময়, এখন নাই। লড়তেছে। পানকুচি নদীতে আছি আমরা। মুলেরগঞ্জ ফেরি ওপার যাব আমরা শরণখোলা যাব। এই পানকুচি নদী পার হয়ে ওপার শরণখোলা আমরা আজকে রাত্রি যাপন করব। তারপর যদি আগামীকালকে প্ল্যান আছে হচ্ছে সুন্দরবন আমরা কাভার করা। এতক্ষণ ধরে টায়ার্ড জার্নি করতেছে, কিন্তু কারো চোখে মুখে কোনো টায়ার্ডনেস নাই। এই একটা জার্নি দেখলাম যে মুলেরগঞ্জ ফেরিঘাটে পার হয়ে, বসুন নদী পার হয়ে এই পার চলে আসলাম। এই পারে আসার পর মনে হচ্ছে যে পরিবেশটা একটু ভিন্ন। নদীর এই পারের পরিবেশটা একটু ভিন্ন। কারণ হচ্ছে এই পারের গাছগুলো হচ্ছে নারিকেল জাতীয় গাছগুলো অনেক বেশি। এটা একটা দ্বীপের মতো আর কি, চিকন একটা দ্বীপ। তো